তো আমরা এখন সিপেজের লাস্ট টপিকে আসি। আমাদের এই লাস্টের স্লাইডে এখানে আছে হিভিং এন্ড পাইপিং নিয়ে। তো আগে আমাদের জানতে হবে যে হিভিং কি আর পাইপিং কি। তো হিভিংটা হচ্ছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচার। এরকম একটা হাইড্রোলিক স্ট্রাকচার আছে, ধরলাম যে এরকম একটা শীট পাইল দেওয়া আছে, এবং এই শীট পাইলের নিচের যে অংশটা যেটা মাটির তলে চলে যাচ্ছে, আমাদের মাটির তলে একটা অংশকে এক্সটেন্ড রাখা হয়, এটাকে আমরা বলি কাট অফ ওয়াল। তো দেখা যায় যে যখন আমাদের এক পাশে এরকম পানির হাইটটা বেশি থাকে আর এক পাশে পানির হাইটটা কম থাকে, তো সেখানে আমাদের একটা হেড ডিফারেন্স তৈরি হয়, এবং এই হেড ডিফারেন্সের কারণে আমাদের পানিটা এই মাটির ভেতর থেকে চুইয়ে চুইয়ে ফ্লো করে, এটাকেই আমরা বলি হচ্ছে সিপেজ। তো সিপেজের ফলে দেখা যায় তো পানিটা যখন আমাদের এইখান থেকে কোনো একটা পাথ অনুযায়ী তো ফ্লো করবে, তো এই বরাবর ধরা যায় যে পাথ অনুযায়ী এটা ফ্লো করতেছে। তো ফ্লো করার সময় পানির যে ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটির কারণে আমাদের এই অংশের কিছু মাটি, আমাদের ডাউনস্ট্রিম সাইডের কিছু মাটি উপরে ডিসপ্লেস হয়ে যাবে। তো এই যে আমাদের পানির ফ্লো এর কারণে যে মাটি ডিসপ্লেস হয়ে যাচ্ছে ডাউনস্ট্রিম সাইডে, এই ফেনোমেনাটাকে আমরা বলি হিভিং। আর আরেকটা ফেনোমেনা আছে, সেটাকে আমরা বলি পাইপিং। সো সেক্ষেত্রে হয় কি যে অনেকটা জিনিসটা আইডেন্টিক্যাল টু হিভিং, বাট একটু মেকানিজমটা আলাদা। সো এইখানে যে ফ্লো পাথ বরাবর আমাদের সিপেজটা হচ্ছে, সো সেই ফ্লো পাথ বরাবর অ্যাকচুয়ালি আস্তে আস্তে ম্যাটেরিয়াল লস হতে হতে মাঝখানে একটা পাইপের মতো চ্যানেল তৈরি হয়, এবং আস্তে আস্তে আমাদের এই চ্যানেলটা এনলার্জ হতে থাকে। যত বেশি আমাদের এরকম পানি যাবে, যেতে 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 আস্তে 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 ক্ষয় হতে হতে, ইরোশন হতে হতে আমাদের এখানে যে চ্যানেলটা আছে, চ্যানেলটা বড় হতে থাকবে। এরপরে দেখা যাবে যে যেহেতু নিচের মাটিটা সরে গেছে, এখন এই হাইড্রোলিক স্ট্রাকচারটা ফেল করবে। সো এটাকে বলছিলাম আমরা পাইপিং। আর আরেকটা হচ্ছে যখন ডিসপ্লেসমেন্ট অফ, আমাদের ধরা যাক যে এখান থেকে পানির ভেলোসিটির কারণে আমাদের এখান থেকে মাটি উঠে গেছে, সো দিস ইজ কল্ড হিভিং। আর আমাদের ভিতর থেকে যখন একটা টানেলের মতো, একটা চ্যানেলের মতো অংশ ফাঁকা হয়ে যাবে, এবং যার ফলে আমাদের একটা মোটামুটি বড় ছোট চ্যানেল তৈরি হবে, সো তখন স্ট্রাকচার যদি ফেল করে, সো ওই ফেনোমেনাটাকে আমরা বলছি পাইপিং। সো পাইপিং আর হিটিং এর এগেইনস্টে আমাদের এখন কিভাবে স্ট্রাকচারাল সেফটি এনশিওর করা লাগে আমরা এখানে সেটা দেখব। তো আমরা এখানে কিছু প্রিলিমিনারি জিনিসপত্র করব। ফার্স্ট অফ অল, আমাদের এখানে আমরা যদি নো সিপেজ কন্ডিশনের ক্ষেত্রে দেখতাম, নো সিপেজ কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে ইফেক্টিভ স্ট্রেস আমাদের জানা আছে, সেই ইফেক্টিভ স্ট্রেসটা হতো জেড, অর্থাৎ যে ডেপথ ইনটু সাবমার্জড ইউনিট ওয়েট অথবা ইফেক্টিভ ইউনিট ওয়েট। এটা হচ্ছে ফর নো সিপেজ কন্ডিশন। তো এটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। তাহলে আমাদের যে ইফেক্টিভ ফোর্স এখান থেকে আমরা বের করতে পারবো, তার জন্য ডেফিনেটলি এরিয়া দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা লাগবে। সো যে ইফেক্টিভ ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এরিয়া। সো স্ট্রেস জেড ইন্টু গামা ডাব্লিউ, আর তার সাথে আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। আর যখন আপওয়ার্ড সিপেজ কন্ডিশন হবে, তখন আমাদের যে ইফেক্টিভ স্ট্রেস আমরা দেখেছি, সেটা জেড গামা প্রাইম মাইনাস আই জেড গামা ডাব্লিউ। তো এটা হচ্ছে ফর আপওয়ার্ড সিপেজ কন্ডিশন ইফেক্টিভ স্ট্রেস। তাহলে এই অবস্থায় আমাদের যে ইফেক্টিভ ফোর্স, সেটা হবে এইটা মাল্টিপ্লাইড বাই যে ক্রস সেকশন এরিয়া, মানে জেড গামা ডাব্লিউ মাইনাস আই জেড, সরি, জেড গামা প্রাইম মাইনাস আই জেড গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই এরিয়া। ওকে, সো আমরা যদি এখানে নো সিপেজ কন্ডিশন আর আপওয়ার্ড সিপেজ কন্ডিশন এদের মাঝখানে যে ডিফারেন্সটা পাবো, এই ডিফারেন্সটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আপওয়ার্ড সিপেজ ফোর্স। আমাদের এখানে আপওয়ার্ড সিপেজ কন্ডিশনের জন্য ইফেক্টিভ ফোর্স কত পাইছি আমরা এখানে, সরি, এটা হচ্ছে আপওয়ার্ড সিপেজ কন্ডিশনের জন্য ইফেক্টিভ ফোর্স, আর নো সিপেজ কন্ডিশনের জন্য ইফেক্টিভ ফোর্স পাইছি। তো এই দুইটা যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের আপওয়ার্ড সিপেজ ফোর্স। তো আপওয়ার্ড সিপেজ ফোর্স এখান থেকে আমরা পেয়ে যাবো যে আপওয়ার্ড সিপেজ ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের আই জেড গামা ডাব্লিউ এ। আমরা দুইটা যে ডিফারেন্স করছি, এটা হচ্ছে আপওয়ার্ড সিপেজ ফোর্স। তো
আমরা যদি আপওয়ার্ড সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম অফ সয়েল বাই করি, তাহলে কি করতে হবে? ডেফিনেটলি এই কোয়ান্টিটিটাকে ডিভাইড করতে হবে যে ভলিউম অফ সয়েল সেটা দিয়ে। ভলিউম অফ সয়েল কত? জেড মাল্টিপ্লাইড বাই এ। কারণ আমাদের এখানে এই হাইট অফ সয়েল ছিল জেড আর ক্রস সেকশন এরিয়া ছিল এ। তো জেড এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এইখানে উপর থেকে নিচ থেকে জেড ক্যান্সেল আউট যদি হয়ে যায়, আমরা পাবো আই ইন্টু গামা প্রাইম। অর্থাৎ আমরা এই কোয়ান্টিটিটা পাইছি, এই কোয়ান্টিটিটা হচ্ছে আপওয়ার্ড সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম অফ সয়েল। আপওয়ার্ড সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম অফ সয়েল হলো আমাদের আই ইন্টু গামা ডাব্লিউ। ওকে, সেম ভাবে আমাদের যে ডাউনওয়ার্ড সিপেজ কন্ডিশন হবে, তার জন্য আমাদের ডাউনওয়ার্ড সিপেজ ফোর্সটা পাবো, সেটা ডেফিনেটলি একই হবে, আই গামা ডাব্লিউ হবে। কিন্তু আমাদের এই ফোর্সের ম্যাগনিটিউডের ডিরেকশনটা হবে ডেফিনেটলি উপরের দিকে, আপওয়ার্ড সিপেজ যেহেতু হচ্ছে। আর এই ক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউডটা একই থাকবে কিন্তু ডিরেকশনটা ডাউন হবে। তো এটা আশা করি আমরা বুঝছি। আচ্ছা, নেক্সটে আমাদের এখানে দেখবো যে আমাদের যে ফ্যাক্টর অফ সেফটি অফ এ শীট পাইল স্ট্রাকচার ইউজিং এগেইনস্ট হিভিং। এখন হিভিং এর জন্য আমাদের যদি এরকম স্ট্রাকচার আমরা ডিজাইন করি, তখন সেই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কত হবে আমাদের এটা ডিজাইন করতে দিবে। তো আমরা সেটা দেখবো যে এখানে ফ্যাক্টর অফ সেফটি কত হয়। তো আমাদের তেরেজাগি উনি একটা প্রপোজাল দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের এখানে কাট অফ ওয়ালের লেন্থ, দেখো মাটির নিচে যে কাট অফ ওয়াল, এই যে এটা আছে কাট অফ ওয়াল, এই কাট অফ ওয়ালের লেন্থ যদি ডি হয়, তাহলে আমাদের এই ডাউনস্ট্রিম সাইডে ডি/2 অংশ ধরে আমাদের যে ব্লকটা থাকবে, সেই অঞ্চলে আমাদের হিভিং হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো আমাদের অ্যাকচুয়ালি হিভিং এর জন্য ডিজাইন করা লাগবে এই অংশটাকে স্পেশাল কনসিডারেশন দিয়ে। আমাদের এখানে ডি যদি একটা কাট অফ ওয়ালের লেন্থ হয়, তাহলে ডি/2 ব্রেডথের যেই অংশটা পাবো, সেই অংশের জন্য আমাদের হিভিং এর কনসিডারেশন রাখতে হবে। তো আমরা এখন দেখবো যে এই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কত। হোয়াট ইজ ফ্যাক্টর অফ সেফটি? ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আমাদের এইখানে ডেফিনেটলি একটা আপলিফটিং ফোর্স থাকবে। মানে হিভিং মানে কি, আমি বলেছি যে ডিসপ্লেসমেন্ট অফ সয়েল, এখান থেকে আমাদের সয়েলটাকে উঠায় দিবে, তাই তো? সো আমাদের এখানে একটা আপলিফটিং ফোর্স থাকবে। আমাদের এখানে আপলিফটিং ফোর্সটাকে ব্যালেন্স করবে ডেফিনেটলি এই যে সয়েল, এই সয়েলের ওয়েটটা। তো আমাদের বাই চান্স যদি এই সয়েলের ওয়েটটা আপলিফটিং ফোর্স থেকে কম হয়ে যায়, তখন আমাদের এই অংশটা ফেল করবে। তো আমাদের সবসময় এই আমাদের যে এই অংশটা, এই যে অংশটা আপলিফটেড হয়ে যাবে, অর্থাৎ এই যে এই অংশের যে সয়েল, এই সয়েলের যে ওয়েট, সেটা এখানে কি ওয়েট পাবো? ডেফিনেটলি আমরা সাবমার্জড ওয়েট পাবো, কারণ এটা তো পানির তলে আছে। তো এই সয়েলের যে সাবমার্জড ওয়েটটা, এই সয়েলের সাবমার্জড ওয়েটটা সবসময় আমাদের আপলিফটিং ফোর্স থেকে বেশি হতে হবে, এবং এইটা আপলিফটিং ফোর্স থেকে যত গুণ বেশি হবে, সেটাই হচ্ছে তার ফ্যাক্টর অফ সেফটি। তো আমরা বলতে পারবো যে আমাদের যে ফ্যাক্টর অফ সেফটি এফএস দিয়ে যদি লিখি, ইজ ইকুয়াল টু আমাদের এখানে আসলো ডাব্লিউ প্রাইম, এটাকে আমরা বলছি যে সাবমার্জ রেট অফ দি সয়েল ডিভাইডেড বাই ইউ, অর্থাৎ আপলিফটিং ফোর্স। তো আমরা আগে এই ডাব্লিউ প্রাইমটা কত সেটা বার করি। তো ডাব্লিউ প্রাইম কত? তো ডাব্লিউ প্রাইম হচ্ছে আমাদের এই যে ওয়েট অফ দি সয়েল। তো আমাদের আমরা ধরছি যে আমাদের এখানে তো আসলে যে থিকনেস, এই পাশে এই জিনিসটা আসলে পিছন দিকেও আমাদের পারপেন্ডিকুলার টু স্ক্রিন, এটা আমাদের কন্টিনিউ করছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে এই অংশ, এই যে সয়েল ম্যাসের এই অংশের যে থিকনেস, সেই থিকনেসটা হচ্ছে 1 আমরা ধরে নিচ্ছি। তো আলটিমেটলি এখানে আমাদের জানা আছে যে ওয়েট, আমাদের এখানে যদি বলি পার্টিকুলারলি সাবমার্জড ওয়েট মানে কি, যে ভলিউম মাল্টিপ্লাইড বাই আমাদের সাবমার্জড ইউনিট ওয়েট। তো ভলিউমটা কত হবে? So W prime is equal to V multiplied by submerged unit weight. So V এর ভ্যালু আমাদের জানা আছে ওয়েট ইন্টু, আমাদের এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার solid, so length into breadth into height, length d, breadth d/2, height 1 into আমাদের যে গামা প্রাইম, আমাদের যে পার্টিকুলার সয়েল, আমাদের সয়েলের জন্য যে গামা প্রাইম সেটা। তো এটা হচ্ছে আমাদের W prime, so we get half d square into gamma prime। আর আমাদের uplifting ফোর্সটা আমরা পাবো একইভাবে, uplifting force is equal to definitely আমাদের uplifting force, আমরা এটা জানি যে একটু আগেই দেখেছি যে
আপলিফটিং ফোর্সটাই হচ্ছে আমাদের আপওয়ার্ড সিপেজ ফোর্স এক্ষেত্রে। সো পার ইউনিট ভলিউমের জন্য আমাদের আপওয়ার্ড সিপেজ ফোর্সটা পেয়েছি আমরা আই ইন্টু গামা ডাব্লিউ। তাহলে আমাদের ভলিউমটা এখানে আছে ভি, তাহলে এটা হচ্ছে ফর ইউনিট ভলিউম, তাহলে এর সাথে আমাদের এখানে টোটাল ভলিউমটা মাল্টিপ্লাই করলে টোটাল আপলিফটিং ফোর্স কত সেটা পেয়ে যাবো। সো আমাদের ভলিউম মাল্টিপ্লাইড বাই এটা হবে, সো ভলিউম কত, ডি ইন্টু ডি বাই টু ইন্টু ওয়ান, দিস ইজ দ্য ভলিউম, মাল্টিপ্লাইড বাই আমাদের এখানে আপলিফটিং ফোর্স যেটা, সরি মানে ইউনিট ভলিউমে আপলিফটিং ফোর্স যেটা সেটা, সো আলটিমেটলি আই মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। তো এখানে যে আইটা হবে, দ্যাট আই শুড বি আই অ্যাভারেজ, দ্যাট আই শুড বি আই অ্যাভারেজ। কেন আই অ্যাভারেজ হবে? সো আমাদের এখানে ধরলাম যে আমাদের এই অংশটাই হিভিং হবে, আমাদের এই অংশ জুড়ে তো হিভিং হবে। সো এই অংশ যদি হিভিং হয় তাহলে আমাদের যে আপলিফটিং ফোর্সটা হবে ডেফিনেটলি আমাদের এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্টে আমাদের আপলিফটিং ফোর্সটা আসবে। সো প্রত্যেকটা পয়েন্টে যদি আপলিফটিং ফোর্স আসে, সো এই পয়েন্টের আপলিফটিং ফোর্স হবে ডেফিনেটলি এই পয়েন্টের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ, এই পয়েন্টের আপলিফটিং ফোর্স হবে এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ, এই পয়েন্টের আপলিফটিং ফোর্স হবে এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। এখন আমাদের কোন হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা নিব, আমরা কি এই কর্নারের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা নিব নাকি এই কর্নারের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট? অ্যাকচুয়ালি কোনোটাই নিব না, এদের যে অ্যাভারেজ সেটা নিব। সো আলটিমেটলি এই জন্য এটাকে আমরা বলছি আই অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। সো আমরা এখান থেকে পাচ্ছি এটা হলো হাফ ডি স্কোয়ার ইন্টু আই অ্যাভারেজ ইন্টু গামা ডাব্লিউ। সো আমাদের এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি তাহলে এখন বের হয়ে যাবে, তাহলে ফ্যাক্টর অফ সেফটি এফ এস দ্যাট মাস্ট বি ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম ডিভাইড বাই ইউ ইজ ইকুয়াল টু, আমাদের এখানে ডাব্লিউ প্রাইমকে যদি ইউ দিয়ে ডিভাইড করি তাহলে হাফ ডি স্কোয়ার পোর্শনটা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা পাবো ডাব্লিউ গামা প্রাইম ডিভাইড বাই আই এ ভি ইন্টু গামা ডাব্লিউ। সো আমাদের অলরেডি জানা ছিল যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যে কোনো পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সরি critical hydraulic gradient, I mean critical hydraulic gradient, critical hydraulic gradient is equal to gamma prime divided by gamma w. So আমি এখানে gamma prime divided by gamma w কে রিপ্লেস করে দিচ্ছি I critical দিয়ে, so I critical divided by I AB. So আমরা এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম যে factor of safety that is equal to I critical divided by I AB, I average. তো এর উপর বেস করে আমাদের এখানে একটা ম্যাথ আছে, অ্যাকচুয়ালি এখানে এই থিওরিটা বেস করে না, এর পরবর্তীতে আরো একটা ম্যাথ আছে সেটা আমরা আলাদাভাবে দেখব। আমরা এটা দেখছি আপাতত, আমরা এই ম্যাথটা আগে দেখি। তো এই ম্যাথে আমাদের এই থিওরিটা ইউজ করা হয় নাই, এই ম্যাথে আমাদের তার আগে যে থিওরি একদম শুরুতে যে থিওরিটা করছে ওই থিওরিটা ইউজ করা হয়েছে, আর এই থিওরি দিয়ে পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে consider the upward flow of water through a layer of sand in a tank as shown in the figure. আমাদের এটা এখানে এই যে এই ট্যাঙ্কের ভিতর দিয়ে আপওয়ার্ড ফ্লো হচ্ছে, এই যে নিচ থেকে দেখা যাচ্ছে যে ফ্লোটা আসছে। সো for the sand the following are given, void ratio দেয়া আছে, specific gravity of the soil solids দেয়া আছে। So calculate the total stress, pore water pressure and effective stress at point A and B. A পয়েন্টে আমাদের টোটাল স্ট্রেস বার করব, পোর ওয়াটার প্রেশার বার করব, ইফেক্টিভ স্ট্রেস বার করব, আর আরেকটা বলছে যে হোয়াট ইজ দ্য আপওয়ার্ড সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম। সো এটাও একইভাবে বাইর করা যাবে। তো আমরা প্রথমটা দেখি, আমাদের এখানে এ আর বি দুইটার জন্য টোটাল স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার, ইফেক্টিভ স্ট্রেস বাইর করতে বলছে, আমরা শুধু এর জন্য বাইর করি, বিটা এমনি পাওয়া যাবে। সো এর জন্য দেখি তাহলে 4.8, তাহলে এ পয়েন্টের জন্য টোটাল স্ট্রেস কত? টোটাল স্ট্রেস ডেফিনেটলি আমরা জানি যে টোটাল স্ট্রেস কিভাবে বাইর করি, আমরা টোটাল স্ট্রেস বাইর করি আমাদের এর উপরে কি আছে, এর উপরে আছে এই অংশ আছে স্যাচুরেটেড সয়েল আর এই অংশ আছে ওয়াটার। তাহলে স্যাচুরেটেড সয়েল আর ওয়াটার এই অংশের যে স্ট্রেস দিবে সেই স্ট্রেসটাই হচ্ছে এখানে টোটাল স্ট্রেস। তাহলে সিগমা এ, এটাকে টোটাল স্ট্রেস যদি বলি, দ্যাট ইজ ইকুয়াল টু 0.7 ইন্টু এটা তো ওয়াটার, সো গামা ডাব্লিউ হবে, আর এখানে এইটুকু হচ্ছে 1 মিটার, সো 1 মাল্টিপ্লাইড বাই গামা সেট। সো গামা সেটটা আমরা বাইর করতে পারবো, গামা সেট ইজ ইকুয়াল টু, আমাদের এখানে ভয়েড রেশিও দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস দেওয়া আছে, তো আমাদের ডিরেক্ট ফর্মুলা বসায় দিতে পারবো আমরা, এটা হচ্ছে তোমার জিএস প্লাস ই ডিভাইড বাই 1 প্লাস ই মাল্টিপ্লাইড বাই জি ডাব্লিউ, সরি গামা ডাব্লিউ, এটা হচ্ছে গামা সেটের ফর্মুলা।
তো এখান থেকে আমরা গামা সেটটা পাবো, আর গামা ডাব্লিউ তো জানাই আছে। এখান থেকে যে গামায় সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেমন ফর এক্সাম্পল এখানে আসছে 20.59, 27.49, 27.46 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। সিমিলারলি পোর ওয়াটার প্রেশারটা বাইর করতে পারবো। তো পোর ওয়াটার প্রেশার এটাকে আমরা ইউএ দিয়ে লিখি, জেনারেলি ইউ দিয়ে লিখি আর কি, এই ক্ষেত্রে এই পয়েন্ট এ ইউএ। সো দ্যাট ইজ ইকুয়াল টু এর উপর যে ওয়াটারের হাইট সেটা ইন্টু গামা ডাব্লিউ, এটা তো থাকবেই, তার সাথে আমাদের এখানে যে হেড, সেই হেডটা যোগ হবে, আমাদের এখানে যে হেড সেটা যোগ হবে। তো আমাদের এখানে এর উপরে যে এলিভেশনটা আছে, যে উপরে হাইট অফ ওয়াটার আছে, সেটা হচ্ছে 1+0.7। তা এইটুকুর জন্য আমাদের যে প্রেশার সেটা ডেফিনেটলি হবে এটা ইন্টু গামা ডাব্লিউ। আচ্ছা, এর সাথে আমাদের আরো এখানে যে হেড আছে, এই হেডের কারণে একটা নির্দিষ্ট প্রেশার যোগ হবে। আমরা দেখছি যে আমাদের এই পয়েন্টে যদি আমি পোর ওয়াটার প্রেশারটা বাইর করতাম, তাহলে ডেফিনেটলি এখানে আমরা এই পয়েন্টে আমাদের পোর ওয়াটার প্রেশার বাইর করার সময় আমাদের এই যে এই পয়েন্টের জন্য খেয়াল করি আর এই পয়েন্টের জন্য খেয়াল করি। আমরা যখন এই পয়েন্ট থেকে গ্র্যাজুয়ালি এই পয়েন্টে যাচ্ছি, তখন আমার আস্তে 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 এই যে প্রেশারটা, এখানে যে পিওমেট্রিক হেডটা, সেটা আস্তে আস্তে কমছে। তো আমাদের দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাচ্ছি, তখন আমাদের পিজোমেট্রিক হেড কমছে টোটাল 1.5 মিটার। তাহলে এইখান থেকে এই পয়েন্টে আসলে আমাদের পিজোমেট্রিক হেড কমবে 1.5 ডিভাইড বাই 2। সো আলটিমেটলি এখানে আমাদের এক্সট্রা একটা হেড পাবো। সেই হেডটা কত? 1.5 মাল্টিপ্লাইড বাই, সরি নট মাল্টিপ্লাইড বাই 2, ডিভাইড বাই 2। সরি, আমি ডিভাইড করতে গিয়েছিলাম। মানে এখান থেকে এই পর্যন্ত যদি 1.5 হয়, তাহলে মাঝখানের একটা পয়েন্টে আমাদের যে নিশ্চয়ই হেডটা বাড়বে 1.5 ডিভাইডেড বাই 2। সো এখানে 1.5 ডিভাইড বাই 2 আসবে, মাল্টিপ্লাইড বাই তার জন্য যে স্ট্রেস সেটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। সো এখান থেকে পোর ওয়াটার প্রেশার পেয়ে যাব। একইভাবে আমাদের তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত? ইফেক্টিভ স্ট্রেস এট এ ইজ ইকুয়াল টু টোটাল স্ট্রেস এট এ মাইনাস পোর ওয়াটার প্রেশার এট এ। এখান থেকে আমরা ইফেক্টিভ স্ট্রেস কত সেটা পেয়ে যাবো। আচ্ছা, সিমিলারলি পয়েন্ট বি এর জন্য বাইর করতে পারবো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আপওয়ার্ড সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম অফ দ্য সয়েল? আপওয়ার্ড সিপেজ ফোর্সের আমাদের ফর্মুলা দেখা হয়েছে পার ইউনিট ভলিউম অফ সয়েল, সেটা হচ্ছে আমাদের আই মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রেই যেহেতু আই সমান, সেহেতু আমাদের আই অ্যাভারেজটা আসলে আয়ের সমান হয়েছে। আর যেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে, যেমন এই কেসটার ক্ষেত্রে যদি খেয়াল করি, এই যে এটা, এইটা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে আসলে আই সমান না। এই পয়েন্টে আই একটা, এই পয়েন্টে আই একটা, প্রত্যেকটা পয়েন্টের জন্য। মানে এই পয়েন্ট থেকে আই মানে কি? আই মানে হচ্ছে হেড ডিফারেন্স ডিভাইডেড বাই ফ্লো পাথ। সো আমাদের এইখানে যে অংশটা আছে, এইখান থেকে এই পর্যন্ত যেতে আমাদের যে আই পাবো, এইখান থেকে এই পর্যন্ত যেতে আমি আই আলাদা পাবো, এখান থেকে এই পর্যন্ত যেতে আই আমি আলাদা পাবো। তো আই যেহেতু আলাদা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যে দুইটা টার্মিনাল আই, তাদের মাঝখানে একটা পয়েন্ট নিয়ে তারপরে কাজ করা লাগছে। মানে অর্থাৎ আমরা এখান থেকে আই অ্যাভারেজ নিয়ে কাজ করছি। আর নিচের এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা আই অ্যাভারেজ নিয়ে কাজ করছি না, এখান থেকে আমরা আই নিয়েই কাজ করছি। তো কারণ কি, প্রত্যেকটা পয়েন্টে আমাদের এখানে এই যে এইখান থেকে যে পয়েন্টটা, এইটা এখান থেকে এখানে যাবে, এইটাও এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। সো আলটিমেটলি প্রত্যেকটা জায়গায় দেখা যাবে আমাদের আই সমান থাকবে। আই যেহেতু এই সব কেসে সমান, সো আই অ্যাভারেজটা আসলে আই এর সমান। এই কারণে আমাদের আই ইন্টু গামা ডাব্লিউ এই ক্ষেত্রে। সো আই এর ভ্যালু আমরা কেবলই দেখছি যে আমাদের আই এর ভ্যালু 0.75। কেন আই এর ভ্যালু 0.75 কিভাবে হয় সেটা আগে আমি দেখাই। সো আমাদের হেড ডিফারেন্স কত? এই পয়েন্টের হেড আছে হলো এখানে, আর এই পয়েন্টের হেড আছে হলো এখানে, এখানে। তো দুইটার মধ্যে যে হেড ডিফারেন্স সেটা হচ্ছে 1.5, আর ফ্লো পাথ আছে হলো টোটাল আমাদের 2 মিটার। সো 1.5 ডিভাইড বাই 2, সো আলটিমেটলি আই ইজ ইকুয়াল টু 0.75। সো আই গামা ইন্টু গামা ডাব্লিউ, আই এর ভ্যালু আসলো, আর গামা ডাব্লিউ এর ভ্যালু হলো 9.81। এটা মাল্টিপ্লাই করলে আমরা এর থেকে পেয়ে যাচ্ছি যে আপওয়ার্ড সিপেজ ফোর্স বাট ইউনিট ভলিউম অফ সয়েল। ওকে, সো এটা যদি হয়ে থাকে, এরপরে আমাদের নেক্সট আরেকটা ম্যাথ আছে যে figure 6.10 shows the flow net for the seepage of water around a single row of sheet piles driven into the permeable layer. Calculate the factor of safety against the downstream heave.
সো এইটা হচ্ছে আমাদের এই থিওরির ম্যাথ। এই যে এই থিওরিটা, কেবল যে থিওরিটা একটু আগে যে থিওরিটা পড়ালাম যে এফএস ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইপি, এটা হচ্ছে সেই থিওরির ম্যাথ। সো আমাকে বলেছে যে এখানে এরকম একটা আমি শিট ফাইল দিয়েছি। সো এখানে আমাদের যে সয়েলটা আছে তার জন্য গামা স্যাচুরেটেড দেয়া আছে। আমাকে বলছে যে এই অবস্থায় এর ফ্যাক্টর অফ সেফটি কত। তো ভেরি ইজি, তাহলে আমাদের কি লাগবে ফ্যাক্টর অফ সেফটি বের করার জন্য? নিশ্চয়ই আই ক্রিটিক্যাল লাগবে আর নিশ্চয়ই আই অ্যাভারেজ লাগবে। তো আই ক্রিটিক্যাল কিভাবে পাবো? আই ক্রিটিক্যালটা আসবে কোথা থেকে? আই ক্রিটিক্যালের ভ্যালু আমার জানা আছে যে আই ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু, আমরা একদম শুরুর দিকে এই টপিকের শুরুর দিকের ক্লাসে দেখছি যে আই ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু সাবমার্জড ইউনিট ওয়েট অথবা ইফেক্টিভ ইউনিট ওয়েট ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। আই ক্রিটিক্যাল আমি ওখান থেকে পাবো। আর আই এভারেজ কিভাবে বের করতে হবে? আমাদের এইখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। অর্থাৎ আমাদের এই পয়েন্টের জন্য আই কত সেটা দেখা লাগবে, এই পয়েন্টের জন্য আই কত সেটা দেখা লাগবে, এই পয়েন্টের জন্য আই কত, বিভিন্ন পয়েন্টের আই যদি আমরা জানি, ওই আই গুলোর যে অ্যাভারেজ সেটাই হবে আমাদের সেই আই অ্যাভারেজটা। ফর এক্সাম্পল আমরা সবগুলো আই নিয়ে যদি একটা প্রোফাইল ড্র করি, আমরা এরকম একটা প্রোফাইল পাবো। সো দেখা যাবে যে আমাদের এই যে এদের যে অ্যাভারেজ, এই আই গুলোর যে অ্যাভারেজ সেটাই হতো আমাদের আই অ্যাভারেজ। তো আমরা এই ম্যাথটা দেখছিলাম। আমাদের তাহলে আমাদের বের করতে বলেছে এখানে ফ্যাক্টর অফ সেফটি। সো ফ্যাক্টর অফ সেফটি এফএস দ্যাট ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলতে আসলে কি বোঝায়? যে আমাদের, আমি যদি এই যে আমাদের তো এইটুকু অংশের জন্য আমরা এইটুকু সয়েল নিয়ে কাজ করছি, সো এইটুকু সয়েলের জন্য যে অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তো সেটা কি হবে? ফর এক্সাম্পল যে এই ব্লক অফ সয়েলের জন্য আমাদের এই পয়েন্টে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হবে, অন্য কালার দিয়ে দেখি, এই পয়েন্টে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হবে আর এই পয়েন্টে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হবে, তাহলে সেটার মধ্যে আমাদের আসলে পার্থক্য আছে। তো আমরা এখন কোন হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা নিব? আমরা এদের মধ্যে যে এভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা আমরা নিব। তো বের করতে বলেছে, আমরা বেসিক্যালি যেটা বাইর করব যে এভারেজ যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা। সো এভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে আমরা এই যে এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করব, এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করবো, আরো মাঝখানের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি বাইর করি, ধরো যে আমি টোটাল এরকম এই লাইন বরাবর টোটাল 5টা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করলাম। সো এই 5টা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের যে ভ্যালু, ওই ভ্যালুটাকে 5 দিয়ে ডিভাইড করলে আমরা এখান থেকে তাহলে অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা পেয়ে যাবো। যাই হোক, আগে আমরা এই কর্নারের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বাইর করে দেখি। এই যে একদমই এই কর্নার, একদমই কর্নার পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত সেটা বাইর করবো। তো কর্নার পয়েন্টের জন্য যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করি, সো কি লাগবে? নিশ্চয়ই আমাদের এইটা হচ্ছে সয়েল ম্যাস, দিস ইজ দ্য সয়েল ম্যাস। তো এটা যদি সয়েল ম্যাস হয় তাহলে হেড ডিফারেন্স কত? হেড ডিফারেন্স হচ্ছে এই পয়েন্টের হেড মাইনাস এই পয়েন্টের হেড, এটা হচ্ছে হেড ডিফারেন্স। এই পয়েন্টের হেড মাইনাস এই পয়েন্টের, মানে মোট কথা নিচের এই পয়েন্টের হেড আর উপরে যে কোনো একটা পয়েন্টের হেড, উপরের প্রত্যেকটা পয়েন্টে একই হেড আছে। সো এটা হবে হচ্ছে আমাদের হেড ডিফারেন্স। সো সেই হেড ডিফারেন্সটা কত সেটা বের করবো, ডিভাইডেড বাই আমাদের দিস ইজ দ্য ফ্লো পাথ 20 ফিট, এটা হচ্ছে ফ্লো পাথ। সো এখন এটা খুব ইজিলি বের করা যাবে। তাহলে আমরা এই যে এই পয়েন্টেরটা দেখছি, তো তো এই পয়েন্টের হেডটা কি? এই পয়েন্টে কি হেড আছে? সিপেজ হেড আছে। তাহলে এই পয়েন্টের যে হেড, এটাকে যদি আমি ধরলাম যে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে স্মল এ পয়েন্ট, তাহলে অ্যাট স্মল এ পয়েন্ট, তাহলে আমরা পাচ্ছি যে অ্যাট স্মল এ পয়েন্ট আমাদের হেড অ্যাট স্মল এ দ্যাট ইজ ইকুয়াল টু কি, যে এখানে আছে আমাদের সিপেজ হেড। সিপেজ হেড ইজ ইকুয়াল টু আমরা জানি কি করে বের করতে হয়, যে টোটাল হেড ডিফারেন্স থেকে আমরা এখানে হেড ড্রপ কত হয়েছে সেটা বিয়োগ করি। সো টোটাল হেড ডিফারেন্স কত? এই যে দুইটা এক্সট্রিম ইকুইপটেনশিয়াল লাইনের মাঝখানে যে হেড ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের টোটাল হেড ড্রপ, মানে কি বলা যায়, সেটাকে হেড ড্রপই বলি আমরা। তো সেটা হচ্ছে 30 মাইনাস এই যে এইখানে আমাদের 30, এইখানে হচ্ছে 5, সো আলটিমেটলি আমরা হবো 25। সো আমাদের এইখানে এই ক্যাপিটাল এইচ, দিস ক্যাপিটাল সরি স্মল এইচ, দিস ইজ 25 ফিট। আর এটা থেকে বিয়োগ করবো যে কতটুকু হেড লস হয়েছে। তাহলে হেড লস হয়েছে, দেখো দেখা যাচ্ছে ইকুইপটেনশিয়াল ড্রপ আছে এখানে একটা, দুটো, তিনটা এই পয়েন্টে আসতে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো এই ক্ষেত্রে তাহলে 3 মাল্টিপ্লাইড বাই আমাদের এই যে প্রত্যেকটা ইকুইপটেনশিয়ালের ড্রপে
কতটুকু হেড লস হয় সেটা। তো আমরা দেখছি যে তাহলে সেই প্রত্যেকটা ইকুইপোটেনশিয়াল ড্রপে কতটুকু হেড লস হয় সেটা হবে ডেফিনেটলি এই যে টোটাল যে হেড ড্রপ এটাকে ডিভাইড করবো হচ্ছে আমরা নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ দিয়ে, সেটা হচ্ছে 6। আচ্ছা, তো দিস ইজ দ্য কি বলা যায় এটাকে, যেটাই হোক যাই হোক আমরা এটা 25/6, আমি যে কোনো নামে ডাকতে পারি এটাকে, আমি ডেল্টা এইচ বলতে পারি, আমি এটাকে এইচ বলতে পারি, মানে ক্যাপিটাল এইচ বলতে পারি, যেটা ইচ্ছা আমি সেটা নয়, সমস্যা নেই। তো আমরা আলটিমেটলি পাচ্ছি এইচ মাইনাস 12.5, আর ক্যাপিটাল এইচ এর ভ্যালু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 25। সো আলটিমেটলি আমরা এই পয়েন্টের যে হেড, এই পয়েন্টের সিপেজ হেড আমরা পেয়ে গেছি, এই পয়েন্টের সিপেজ হেড হচ্ছে 12.5। সো এই পয়েন্টের সিপেজ হেড 12.5, আর এই পয়েন্টের সিপেজ হেড কত? এই পয়েন্টের সিপেজ হেড হলো ডেফিনেটলি 0, এই পয়েন্টের সিপেজ হেড অবশ্যই 0 হবে, এই পয়েন্টের সিপেজ হেড ইজ 0। কারণ কি হয়েছে, এই পয়েন্টে আমাদের কি করেছিলাম সিপেজ হেড বের করার সময়, যে টোটাল হেড ড্রপ কত ছিল, এই 30 মাইনাস 5, 25 ছিল হেড ড্রপ, এই থেকে বিয়োগ করছিলাম কতটুকু হেড লস হয়। তাহলে হেড লস কিভাবে ক্যালকুলেট করব, আমাদের ইকুইপোটেনশিয়াল ড্রপকে আমরা প্রত্যেকটা ইকুইপোটেনশিয়াল ড্রপে কতটুকু হেড ড্রপ হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো। তো সেটা হচ্ছে 25/6, আর আমাদের ইকুইপোটেনশিয়াল ড্রপ কয়টা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো 6 ইন্টু এটা। সো আলটিমেটলি আমরা পাচ্ছি কত, এই পয়েন্টে আমরা পাচ্ছি 25 মাইনাস 25, সো আলটিমেটলি 0। সো আমাদের এই পয়েন্টে আমাদের সিপেজ হেড 0, এই পয়েন্টে সিপেজ হেড আমরা পাচ্ছি 12.5। সো আলটিমেটলি এইখানে যে ডেল্টা এইচ যেটাকে বলি আমরা, মানে মোট কথা এই দুইটা জিনিসের মাঝখানে যে হেড ডিফারেন্স, সেই হেড ডিফারেন্সটা হচ্ছে 12.5, এটাকে ডিভাইড করবো আমরা ডি দিয়ে। সো ডি এর ভ্যালু হচ্ছে 20। সো আমরা আলটিমেটলি এই যে এই পয়েন্টের জন্য যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা এখান থেকে পেয়ে যাবো। সো এই পয়েন্টের জন্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে 12.5 ডিভাইড বাই 20, which is 0.625, 0.625। আচ্ছা, আর এই কর্নার পয়েন্টের জন্য একটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাইর করতে পারি নাকি, তাহলে আমাদের এই কর্নার পয়েন্টের জন্য যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেটা কি, এই পয়েন্টের হেড আমরা বাইর করব, এই পয়েন্টের হেড আমরা বাইর করব, ওদের মাঝখানে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাই হবে হচ্ছে আমাদের হেড ডিফারেন্স। এই হেড ডিফারেন্সটাকে আমরা এই ফ্লো পাথের লেন্থ 20 দিয়ে ডিভাইড করব। তো আগে আমাদের দরকার হচ্ছে এই পয়েন্টের হেডটা কত সেটা বের করা। সো এই পয়েন্টের সিপেজ হেড কিভাবে বের করে আমাদের জানা আছে, তাহলে আমাদের টোটাল যে টোটাল হেড ড্রপ কত ছিল 25, এইখান থেকে মাইনাস এই পর্যন্ত আসতে কতটুকু হেড লস হয়, তাহলে এই পর্যন্ত আসতে কতটুকু হেড লস হয় কিভাবে বের করে, আমাদের জানা আছে যে কতগুলো ইকুইপোটেনশিয়াল ড্রপ পার হয়েছে, এটা মাল্টিপ্লাইড বাই আমাদের প্রত্যেক ইকুইপোটেনশিয়াল ড্রপে কতটুকু হেড লস হচ্ছে। তাহলে এইখানে এই পর্যন্ত আসতে দেখা যাচ্ছে 1টা 2টো 3টে 4টে, ধরা যাচ্ছে এখানে আমাদের এই যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4.4 আর কি, 4.4 4.5 অলমোস্ট 4.4টা আর কি আমাদের হেড ড্রপ হচ্ছে। তাহলে 4.4 মাল্টিপ্লাইড বাই আমাদের 25/6, তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টের হেড। এই পয়েন্টটাকে আমি যদি বলি দিস ইজ পয়েন্ট বি, সো এটা হচ্ছে বি পয়েন্টের হেড। তাহলে বি পয়েন্টের হেড হচ্ছে ডেফিনেটলি 25 মাইনাস 4.4 বাই 25/6। তো পাচ্ছি 6.67, এটা পাচ্ছি 6.67 ফিট। আচ্ছা, আর এই পয়েন্টের হেড ড্রপ কত একইভাবে বের করতে পারবো। এই পয়েন্টের হেড ড্রপ আমরা দেখেছি একটু আগে কেবলই বের করলাম, এই পয়েন্টের হেড ড্রপ হচ্ছে অ্যাকচুয়ালি 0, এই পয়েন্টের হেড ড্রপ হচ্ছে অ্যাকচুয়ালি 0, কেবলই বার করছি, একদম উপরের পয়েন্টের হেড ড্রপ হচ্ছে বেসিক্যালি 0। তাহলে হেড ডিফারেন্সটা কত, এই যে এখানে হেড ডিফারেন্সটা হচ্ছে আমরা পাচ্ছি যে এই দুইটার যে ডিফারেন্স সেটা হচ্ছে 6.67 ফিট, আর এটাকে ডিভাইড করতে হবে আমাদের ফ্লো পাথের লেন্থ দিয়ে, তাহলে আমরা আই পাবো এই পয়েন্টের। তো 20 দিয়ে ডিভাইড করো, আগের কত হয়ে যাবে 6.67 ডিভাইড বাই 20, তো আমরা কি পাবো 0.3335, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সো আমরা একদম আমরা একদম এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত সেটা জেনেছি, এই পয়েন্টের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত সেটা জেনেছি। তো এখান থেকে অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাইর করতে হবে। আমরা চাইলে অনেকগুলো বাইর করতে পারি, অথবা আমাদের যদি টাইমের স্বল্পতা থেকে আমরা কি করবো, আমরা জাস্ট এই কর্নারের দুইটা পয়েন্ট যদি জেনে থাকি, এই কর্নারের দুইটা পয়েন্টের অ্যাভারেজ নিয়ে আমাদের একটা অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে আমরা আর কি অ্যাভারেজটা করবো।
আর বেটার হয় 3-4টা পয়েন্ট নিয়ে করা, তাইলে আমাদের আরো জিনিসটা প্রিসাইজ হয়। কিন্তু আসলে আমাদের টাইমও একটা বড় ফ্যাক্টর। তো এই কারণে আমরা করবো কি, যে এই দুইটা থাকলে দুইটা দিয়েই করবো। সো আমাদের অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই দুইটার অ্যাভারেজ। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে আই অ্যাভারেজ কত ওইটা বাইর করলাম। আই অ্যাভারেজ কিভাবে বাইর করবো, এই যে আমরা পাইছি 0.625, আর এখানে পাইছি আমরা একটু মাঝখানের পয়েন্টটা নিয়েই করছি 0.3375, তাহলে এইটাকে করতেছি 2 দিয়ে ডিভাইড, তাহলে আলটিমেটলি আই অ্যাভারেজ হচ্ছে এখানে 0.48125। ওকে, সো আমরা আই অ্যাভারেজ পাইছি। এখন আমাদের লাগবে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আই ক্রিটিক্যাল ডিভাইড বাই আই অ্যাভারেজ। আই অ্যাভারেজের ভ্যালু কেবলই পাইছি এটা, আর আই ক্রিটিক্যালের ভ্যালুটা পাবো। আই ক্রিটিক্যাল মানে হচ্ছে যে গামা প্রাইম ডিভাইড বাই গামা ডাব্লিউ। সো গামা প্রাইম হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। গামা স্যাট এখানে অবশ্যই দেয়া আছে, এই যে গামা স্যাট এখানে দেয়া আছে। এই যে গামা স্যাট থেকে তাহলে গামা ডাব্লিউ বিয়োগ করতে হবে, তাহলে 112.32 মাইনাস গামা ডাব্লিউ কত, এই ক্ষেত্রে গামা ডাব্লিউ হচ্ছে 62.4 আর নিচে থাকবে 62.4। তো এটা হচ্ছে আইসি, আমরা এই আইসি কে ডিভাইড করব আই অ্যাভারেজ দিয়ে, এফএস পেয়ে যাব, শেষ, এটাই ম্যাথ। আচ্ছা, এরপরে যে প্রবলেম আছে সেটা হবে পাইপিং নিয়ে। তো হোয়াট ইজ পাইপিং? পাইপিং আমি বলেছি আগেই যে অনেকটা হিভিং এর মতোই, বাট হিভিং এ হচ্ছে আমাদের এই উপরে সয়েল ম্যাসটা ডিসপ্লেস হয়ে যায়, আর পাইপিং এ হয় কি নিচে একটা চ্যানেলের মতো তৈরি হয়। সো এই চ্যানেলটা আস্তে 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 বড় হতে থাকে, যত ভিতর দিয়ে এই চ্যানেলের ভিতর দিয়ে যত পানি ফ্লো করবে তত আমাদের এই চ্যানেলটা বড় হতে থাকবে। এর ফলে দেখা যাবে যে নিচের যেহেতু সয়েল ম্যাসটা সরে গেছে, আমাদের এখানে এই স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। সো পাইপিং কখন হবে? যদি আমরা দেখি যে এক্সিট গ্রেডিয়েন্টটা আমাদের ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের চেয়ে কম হয়। এক্সিট গ্রেডিয়েন্টটা যদি আমাদের ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট থেকে বেশি হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের পাইপিং হবে। আচ্ছা, সো পাইপিং আসলে আমরা দুইভাবে প্রিভেন্ট করতে পারি। একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ এ কাট অফ ওয়াল। কাট অফ ওয়াল মানে আমরা জানি, ফর এক্সাম্পল আমরা এই স্ট্রাকচারটা তৈরি করেছি, তো এর নিচে আমরা এইরকম একটা অংশ এক্সট্রা রাখবো, এটাকে আমরা বলি কাট অফ ওয়াল। কাট অফ ওয়াল করলে সুবিধা কি, যে ফ্লো পাথটা বাড়ে, ফ্লো পাথ বাড়ার কারণে আমাদের ফ্রিকশনাল লসটা বেশি হয়, এই কারণে ভেলোসিটিটা কম হয়, অর্থাৎ আমরা মোট কথা এক্সিট গ্রেডিয়েন্টটা আমরা কম পাই। যেহেতু এক্সিট গ্রেডিয়েন্ট কম থাকে সেহেতু আমাদের এই জিনিসটা সহজে আমাদের ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে ক্রস করতে পারে না, এর ফলে আমাদের পাইপিং প্রিভেন্টেড হয়। আরেকটা কি, কনস্ট্রাকশন অফ ফিল্টার মিডিয়াম। ফিল্টার মিডিয়ামের সুবিধা কি, যে যখন ফর এক্সাম্পল আমি এই স্ট্রাকচারটা বানাইছি, তো এই স্ট্রাকচার থেকে অ্যাকচুয়ালি আমাদের পানি আস্তে আস্তে এরকম পাইপিং হয়ে বাইরে থেকে বের হয়ে যাবে। সো পানির ভেলোসিটি যত বেশি হবে, আমাদের এইখান থেকে যে সয়েল ম্যাস সেটা আসলে লুজ হবে তত বেশি, অর্থাৎ আমাদের পাইপিংটা তত তাড়াতাড়ি হবে। তো এখানে আমি যদি একটা ফিল্টার মিডিয়াম ইউজ করি, ফিল্টার মিডিয়ামের বৈশিষ্ট্য কি, ফিল্টার মিডিয়াম হচ্ছে বেসিক্যালি আমরা ফিল্টার মিডিয়ামটা এমন ম্যাটেরিয়াল দিয়ে বানাই যেই ম্যাটেরিয়ালটা আসলে কি বলা যায়, যে ক্যাপাবল এনাফ টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ স্যান্ড। মানে আমাদের এখানে এই যে সয়েল ম্যাস আছে, এই ফিল্টার মিডিয়ামটাকে ক্রস করে সয়েল ম্যাস পারমিয়েট হইতে পারবে না, কিন্তু পানিটা ঠিকই বের হয়ে যাবে। পানি বের হইতে পারবে কিন্তু আমাদের সয়েল ম্যাস বের হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়াম যে ডিজাইনের উদ্দেশ্য। সো এর ফলে কি হবে, ফর এক্সাম্পল আমাদের এই পানিটা যখন এর ভিতরে ছিল, আমাদের যখন এটা স্যান্ডের ভিতর দিয়ে যাচ্ছিল অথবা আমাদের এই যে স্ট্রাকচারটার ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সেখানে আমাদের যে এরিয়াটা অনেক কম ছিল। এরিয়াটা কম থাকার কারণে ভেলোসিটি অনেক বেশি ছিল, এই কারণে এর ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন অনেক বেশি ভেলোসিটিতে আমাদের এই স্যান্ড নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল। কিন্তু যখন আমরা ফিল্টার মিডিয়াম ইউজ করছি, তখন দেখা গেছে ফিল্টার মিডিয়ামের ভিতর দিয়ে যখন ফ্লো করবে তখন আমাদের পোর স্পেসটা বেশি, অর্থাৎ এরিয়া বেশি, এই কারণে আমাদের যে ফ্লো, সেই ফ্লোর ভেলোসিটিটা কমে যাবে। ফ্লোর ভেলোসিটি কম হলে আমাদের এই জিনিসটা কম পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে বাইরে বেরোতে পারবে, এটা বেশি পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে বেরোতে পারবে না, এর ফলে পাইপিং ক্রিয়েট হবে না। তো এই হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়ামের উদ্দেশ্য। আমরা লাস্টে ফিল্টার মিডিয়াম কিভাবে ডিজাইন করতে হয় ওইটাও দেখব। আচ্ছা, সো এখানে আমরা একটা দেখতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই আমরা হিভকে, আমরা তো একটু আগে দেখলাম যে পাইপিংকে কন্ট্রোল করার জন্য আমরা ফিল্টার মিডিয়াম ইউজ করছি, সিমিলারলি হিভকে কন্ট্রোল করার জন্য আমরা ফিল্টার মিডিয়াম ইউজ করি। ফিল্টার মিডিয়াম ইউজ করলে আমরা বেসিক্যালি এই ফ্যাক্টর অফ সেফটিটা এনশিওর করতে পারি। তো এই ক্ষেত্রেও আমাদের একইভাবে আমাদের এই ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু আমরা
এখানে ক্যালকুলেট করছি। সো আমরা হিভিং এর জন্য কি ক্যালকুলেট করি? হিভিং এর জন্য আমরা দেখি যে আমাদের উপরে যে সাবমার্জড ওয়েটটা সেটা আপলিফট ওয়েটটাকে ট্যাকেল করতে পারছে কিনা। সো নিচে আপলিফট ওয়েট পর্যন্ত যদি আমি সাবমার্জড ওয়েটটা দিতাম তাহলে দেখা যেত যে আমার এটা স্থির থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে দুইটা যদি সমান হয়ে যায় তখন আমাদের এই ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি হয়ে যাবে 1। এখন আমি উপরে সাবমার্জ যে লেয়ারটা সেটা আমার আপলিফট ফোর্সের যত গুণ বেশি দিব আমার বেসিক্যালি ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে তত গুণ। তো ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু আসলে কি, আমাদের উপরে আসবে হলো যে সাবমার্জড ওয়েটটা, নিচে আসবে আমাদের যে আপলিফট প্রেশার, আপলিফট ফোর্স সরি, যে আপলিফট ফোর্স সেটা। সো আমাদের এখন তো এখানে একটা ফিল্টার মিডিয়ামও আছে। সো আমাদের আলটিমেটলি এখানে যে উপরে যে সাবমার্জড ফোর্সটা আছে বা সাবমার্জড ওয়েটটা আছে সেই সাবমার্জড ওয়েটটা আসবে ফিল্টারের সাবমার্জড ওয়েট প্লাস এর উপর যে অংশটা আছে সেই অংশের যে সাবমার্জড ওয়েট, এরপরে যে সয়েল লেয়ার আছে সেই সয়েল লেয়ারের সাবমার্জড ওয়েট। এই যে দিস ইজ দ্য সয়েল লেয়ার, এই সয়েল লেয়ারের উপরে আবার ফিল্টারও আছে, তো সাথে ফিল্টারেরটাও আসবে, নিচের যে সয়েল লেয়ার আছে সয়েল লেয়ারের অংশটাও চলে আসবে। তো আলটিমেটলি আমরা ফাইনাল যে এক্সপ্রেশন পাবো এখান থেকে যদি বলে থাকে, একটু আগে দেখছি যে এই ম্যাথটা সেটা হচ্ছে যখন ফিল্টার লেয়ার দেয়া ছিল না, আর এটা হচ্ছে যখন ফিল্টার লেয়ার দেয়া থাকবে তখন আমাদের সেই ক্ষেত্রে ফিল্টার লেয়ারের অংশটাও কনসিডার, ফিল্টার লেয়ারের ওয়েটটাও কনসিডার করতে হবে, সেটা কনসিডার করে আমার আলটিমেটলি আনসারটা আসবে, আমাদের যেই ফর্মুলাটা আসবে এটা। আচ্ছা আচ্ছা ডি ওয়ান হচ্ছে এখানে ডি ওয়ানটা হচ্ছে থিকনেস অফ দ্য ফিল্টার মিডিয়াম। ডি ওয়ান হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে ডি ওয়ান, থিকনেস অফ দ্য ফিল্টার মিডিয়াম ইজ ডি ওয়ান। আর ডি হচ্ছে কাট অফ ওয়ালের যে লেংথ, এটা হচ্ছে ডি। আচ্ছা হ্যাঁ, আর এখানে আমাদের যে এই গামা প্রাইম এফ এটা হচ্ছে ফিল্টার মিডিয়ামের ইফেক্টিভ ইউনিট ওয়েট, অর্থাৎ যে ফিল্টার মিডিয়ামের যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট এটা মাইনাস আমাদের ওয়াটারের ইউনিট ওয়েট, এটা হচ্ছে ফিল্টার মিডিয়ামের ইফেক্টিভ ইউনিট ওয়েট। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ফিল্টার মিডিয়াম আমরা আসলে কিভাবে ডিজাইন করব। এই পার্টটা আমাদের সিমিলারলি গ্র্যাভেল প্যাক যখন ডিজাইন করছিলাম এনভায়রনমেন্টে ওইখানে ছিল, তো এইখানেও বেসিক্যালি অনেকটা একই রকমই, যেহেতু গ্র্যাভেল প্যাক ইজ অলসো এ ফিল্টার মিডিয়াম, তাহলে এই ফিল্টার মিডিয়ামটা ডিভাইড করার জন্য আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা কি, যে একটা হচ্ছে আমাদের যখন এই যে পাইপিং রেশিও, সো আলটিমেটলি আমাদের এই যে D15 অফ ফিল্টার মিডিয়া ডিভাইডেড বাই D85 অফ বেস ম্যাটেরিয়াল, এই রেশিওটা যদি লেস দ্যান 4 হয় তখন আমাদের মানে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া ফিল্টার মিডিয়াম ডিজাইনের। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে D15 অফ ফিল্টার মিডিয়া ডিভাইড বাই D15 অফ বেস ম্যাটেরিয়াল। বি মানে কি, বেস ম্যাটেরিয়াল। বেস ম্যাটেরিয়াল মানে কি, যে যেই সয়েলটাকে আমরা প্রোটেক্ট করতেছি, মানে আলটিমেটলি এই যে আমাদের যেই সয়েল আছে যেটা ছিল এক্সিস্টিং সয়েল সেটাকে আমরা বলছি বেস ম্যাটেরিয়াল, আর ফিল্টার হচ্ছে যার উপরে যেটার উপরে আমরা গ্র্যাভেল প্যাক দিচ্ছি সেটা হচ্ছে ফিল্টার মিডিয়া। সো এই যে এই দুইটা ক্রাইটেরিয়াকে মেইনটেইন করে আমাদের ফিল্টার মিডিয়াকে ডিজাইন করা লাগে। সো এখানে D50, D85, D15F এগুলো কি, এগুলো জানা আছে। তো D15F মানে হচ্ছে যে 15% অফ দ্য সয়েল ফাইন্স আর ফাইনার দেন D15। তো এটা হচ্ছে সেই D15। D85 ও একইভাবে, এটা হচ্ছে 15% অফ দ্য বেস ম্যাটেরিয়াল ইজ ফাইনার দেন D85। আচ্ছা, সো এবার আমরা দেখি যে এটা আসলে কিভাবে ড্র করা হয়। তো আমাদের যে বেস ম্যাটেরিয়াল, সেই বেস ম্যাটেরিয়ালের জন্য কার্ভ আছে হলো এটা হচ্ছে আমাদের বেস ম্যাটেরিয়ালের কার্ভ। সো বেস ম্যাটেরিয়ালের কার্ভ থেকে আমরা বাইর করব D85। আমাদের এখানে দেখো যে বেস ম্যাটেরিয়াল এই কার্ভ থেকেই দেখা যাচ্ছে আমাদের কি কি লাগবে, যে D85B লাগবে আর D15B লাগবে। তো আমরা এখান থেকে ফার্স্টে D85B এটা এখানে পয়েন্ট আউট করছি, এর সাথে আমরা 4 গুণ করছি। এখন আমাদের এই গ্রাফটা দেয়া আছে হচ্ছে এই দিকে ইনক্রিজ আকারে, ঠিক আছে। তো এই দিকে যদি ইনক্রিজ আকারে থাকে তাহলে আমাদের 4 ইন্টু D85B নিশ্চয়ই এই দিকে হবে। আর যদি আমাদের গ্রাফটা এরকম থাকতো, গ্রাফটা অনেক সময় এরকমও থাকে অর্থাৎ এই দিকে ইনক্রিজ থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা ওই দিকে হতো। যাই হোক, আমরা এই গ্রাফের জন্যই দেখতেছি। তো এই পয়েন্টটা আমরা যদি পাই তাহলে এই পয়েন্টটা আমরা এখন চিহ্নিত করব। এরপরে সিমিলারলি এখানে আমাদের এটা আছে D15B, এর সাথেও সিমিলারলি 4 গুণ করে আমরা এই পয়েন্টটা পাবো। এবার এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা একটা এস টাইপ একটা কার্ভ আঁকবো। সো এই যে কার্ভটা পাইছি এইটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি। আর একটা বাউন্ডারি আসবে এভাবে যে আমাদের এখানে যে D85 আছে এবং এই D85 এর যে ভার্টিক্যাল লাইনটা এবং আমাদের এখানে D15B 4 ইন্টু D15B
4x D85B এর ভার্টিক্যাল লাইন আর 4x D15B এর হরাইজন্টাল লাইন যেই পয়েন্টে মিট করে সেই পয়েন্ট দিয়ে আমরা যে আগের যে কার্ভটা আঁকলাম, এই যে কার্ভটা আঁকছি, এই কার্ভটার প্যারালাল একটা কার্ভ আঁকবো এখানে। সো এটা হচ্ছে কার্ভ সি। তো এই কার্ভ সি এবং কার্ভ বি এর মাঝখানের যে অংশটা, সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এর ভিতরেই আমাদের যে যে ফিল্টার মিডিয়ামটা নিব তার গ্রেডেশন এই দুইটা কার্ভের মাঝখানে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়ার আমাদের কি বলা যায়, এটা অ্যাপ্লিকেশন অফ ফিল্টার ক্রাইটেরিয়া। তো এইটাই, এখান থেকে আসলে ম্যাথ নাই। তো এইটাই এখানে ইম্পর্টেন্ট ছিল আমাদের, মেইনলি এই পার্টটা ফ্যাক্টর অফ সেফটি বের করতে দিবে এখান থেকে, এটাই। Okay, so